আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, এএফপি, এপি বা ভারতের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না। যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা, মিডল ইস্ট আই মনিটর, তারপর তুরস্কের আনাদুলু এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা, তারও সবটা প্রকাশ করে না। এরপর আছে ইরানের তাসনিম নিউজ। এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত 5 দিনে করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর 10 ভাগ মাত্র প্রকাশ করছে। আর বাকিটা কেন করছে না? কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান। আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে, এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে যেইভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে, ইরান পোতাই যাচ্ছে। কিন্তু দেখেন মাত্র 4 দিনে 400 ক্ষেপণাস্ত্র, মিক্সিং ককটেল বুঝছেন তো, বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে, 1000 ড্রোন, তাও ককটেল। এই 5 দিনে 400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন চড়ছে ইরান, যা তাদের মোট রিজার্ভের 0.5%ও না। তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি। দর্শক, ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়াচ্ছে ইরান। তথ্য বলছে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000 বিভিন্ন টাইপের ড্রোন ছুড়েছে আপনার ইরান। আর এই তথ্য এবার সামনে আনছে কে? মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে তারা এই নিউজটা করছে, এটা অন্য কারোর কাছ থেকে না। যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছুটছে, আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল 2 নামে দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার পাল্লা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এখন এই যে বিভিন্ন ভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত, যদি না পশ্চিমারা তাদের সামরিক ভান্ডার খুলে দেয়। স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স কারা করে? পশ্চিমারা। কোন দেশের কাছে কি আছে, সামরিক সক্ষমতা কার বেশি কম, সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু একটাই সমস্যা, যে ইরান যখন কোনো অভিযান চালায়, আপনি ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 400 ছুড়লেও পরজোর 100 ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে। 305টা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে। আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে 300-র মধ্যে 200 বা 250 আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে। আর ইসরায়েলের যে সফলতা দেখছেন, ওয়ান ওয়ে রুট, কোনো বাধা নাই, ডাইরেক্ট যাচ্ছে, মাইরা চলে আসতেছে। যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো, তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড়জোর 20 to 30% সফল হইতো, 70% ইসরায়েলের ভিতর পড়তো। কি অবস্থা হইতো আপনি ভাবছেন? তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে। তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া, চীন, তাদের অবস্থানটা কি। আমি মনে করি এটাই শেষ লড়াই মুসলিম উম্মার মধ্যে। একটা জাতি, হয়তোবা তারা শিয়া, কিন্তু আপনার কি মনে হয় ইসরায়েল যখন অভিযান চালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন অভিযান চালাচ্ছে, শিয়া সুন্নি এগুলো দেখা করতেছে? যদি তাই হতো তাহলে আফগানিস্তানকে যখন উড়াই দিছে, কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন? যখন ইরাককে উড়াই দিছে, কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন? এই যে আপনি, আপনার মতন মানুষদের জন্যই আজকে এই অবস্থা। আমার আশ্চর্য লাগে, বাংলা ভাষাভাষী বাংলাদেশের মুসলিমরা যখন ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় আর বিভিন্ন বক্তব্য শেয়ার করেন, আমার কাছে লজ্জা লাগে যে জাতির মধ্যে আমরা আছি। অবশ্য আমরাই 2000 টাকার জন্য একজনের জন্য ঘাই দিয়া ফালাই দিই, তখন এই জাতিগত বিষয়টা কাজ করে না, সুন্নি শিয়া কাজ করে না। তবে আমাদের মধ্যে জাতিগত বিরোধ থাকলেও অমুসলিম রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে, কূটনৈতিকভাবে বক্তব্য দিয়ে, গোপনে প্রকাশ্যে, মেশিনারিজ দিয়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই উত্তর কোরিয়ার পাগলা প্রেসিডেন্ট কিম জং উনকে। আমি অপেক্ষা করছিলাম যে কিম জং উন কখন বিষয়টাতে কনসেন্ট্রেশন করে। আলহামদুলিল্লাহ, উত্তর কোরিয়ার এই সমর্থনটাকে আমি মনে করি এই মুহূর্তে ইরানের জন্য খুবই পজিটিভ একটা অবস্থান। দর্শক, ইরানের উপর এবং ইসরায়েলের উপর এই যে গত 4 থেকে 5 দিনের যুদ্ধ চলছে, দিন শেষে ইরানের পক্ষে নিজেদের সর্বোচ্চ অবস্থান প্রকাশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আপনার কিম জং উন বলছে ইরানের উপর ইসরায়েলের এই আগ্রাসী হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, সার্বভৌমত্বের বিরুদ্ধে অপরাধ, এবং এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। গতকালকে আপনার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCCN প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের যে বক্তব্য আসছে, সেখানে বলা হয়েছে যে উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে, সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ। রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলা, এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন এক সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।
বিশ্ব যে আজ গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো তাদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। ইরানের সর্বোচ্চ শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী সহ যে সাধারণ মানুষদের উপর ইসরায়েল আপনার অভিযান চালিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমনকি ইরানের পাল্টা অভিযান নিয়ে কিম জং উন বলছেন যে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর যথেষ্ট যৌক্তিক কারণ আছে ইরানের, কারণ ইরান তার প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে, আর এতে উত্তর কোরিয়ার সর্বাত্মক সমর্থন রয়েছে। এতটুকু কথায় কয়েকটা মিসাইল দেওয়ার মতন। আজকে দেখেন উত্তর কোরিয়ারে সারা পৃথিবী ঘাটে না। কেন ঘাটে না? এত পরিমাণ পারমাণবিক ইকুইপমেন্ট তারা রিজার্ভ করছে, যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন তারা নিতে পারে। আর এই কারণে উত্তর কোরিয়ার সবাই সমীহ করে। ইরানও ঠিক সেই পথে হাঁটছিল। কাতার নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ। সৌদি মধ্যস্থতা করতে চাচ্ছে। আর কিসের মধ্যস্থতা? তোমরাই তো গোপনে চিঠি পাঠাইছিলা ইরানের কাছে যে ভাই দেখেন ঝামেলার দরকার নাই, পরমাণুটা একটু কমাই ফেলেন, নয়তো আমেরিকা কিন্তু ডিস্টার্ব করবে, ইসরায়েল ডিস্টার্ব করবে। আমরা সতর্কতা জানাচ্ছি। এই অবস্থা, জিল্লাত। এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো।